ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই পৃথিবীর প্রতিটি মানুষের অবচেতন মনে সব সময় ঘুরপাক খায়। সেই আদিমকাল থেকে আজ অবধি মানুষের সবচেয়ে বড় ভয় এবং সবচেয়ে বড় কৌতূহলের নাম মৃত্যু। আমরা কি শুধুই এই রক্তমাংসের শরীর, নাকি আমাদের ভেতরে এমন কিছু আছে যা এই শরীর পচে যাওয়ার পরও টিকে থাকে? কেউ একে বলেন আত্মা, কেউ বলেন রুহু, কেউ বা চেতনা। পৃথিবীর প্রায় প্রতিটি ধর্ম এবং সংস্কৃতি আমাদের আশ্বাস দেয় যে মৃত্যুর ওপারেও জীবন আছে, এক অনন্ত যাত্রার হাতছানি আছে। কিন্তু যদি সেই আশাটি কেবলই একটি সুন্দর কল্পনা হয়? আজকের আলোচনায় আমরা আবেগ দিয়ে নয়, বরং কঠোর যুক্তি, বিজ্ঞান এবং দর্শনের চোখে পরখ করব মৃত্যুর পর কি আসলেই কিছু থাকা সম্ভব। আমাদের আলোচনার মূল ভিত্তি দার্শনিক মাইকেল মার্টিন এবং কিট অগাস্টিন সম্পাদিত বিখ্যাত গ্রন্থ দ্য মিথ অফ অ্যান আফটার লাইফ। 30 জন বাঘা বাঘা বিজ্ঞানী এবং দার্শনিকের গবেষণালব্ধ এই বইটি পরকালের ধারণাকে কোনো অলৌকিক চশমা দিয়ে নয়, বরং জীববিজ্ঞানের ল্যাবরেটরি আর নিউরোসায়েন্সের টেবিলে রেখে ব্যবচ্ছেদ করেছেন। আমরা কি আজ প্রস্তুত আমাদের হাজার বছরের পুরনো বিশ্বাসগুলোকে যুক্তির কাঠগড়ায় দাঁড় করাতে? এই বইটির মূল সুর কিন্তু কাউকে আঘাত করা নয়, বরং এর উদ্দেশ্য হলো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে আরও বেশি অর্থবহ করে তোলা। লেখকরা দেখিয়েছেন আমাদের মন বা আমাদের আমি সত্তাটি আসলে আমাদের মস্তিষ্কেরই একটি জৈবিক কারিশমা। যখন এই প্রদীপটি নিভে যায়, তখন সেই আলোটি অন্য কোথাও চলে যায় না, বরং তা অস্তিত্বহীন হয়ে পড়ে। এই যাত্রায় আমরা জানব কেন আধুনিক বিজ্ঞান বলছে আত্মা বলে আলাদা কিছুর অস্তিত্ব থাকা অসম্ভব। আমরা জানব কেন ক্লিনিক্যাল ডেথ বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষের অভিজ্ঞতাগুলো আসলে অলৌকিক কিছু নয়, বরং মস্তিষ্কের শেষ মুহূর্তের রাসায়নিক খেলা। আমরা আলোচনা করব স্বর্গ, নরক বা পুনর্জন্মের ধারণাগুলো কেন লজিক্যাল বা যৌক্তিক ধোপে টেকে না। আপনি যদি একজন মুক্ত চিন্তক হন, কিংবা একজন মানুষ যিনি সত্যকে কোনো অবিলতা ছাড়া দেখতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই আলোচনায় আমরা পরকালের সেই মিথ বা রূপকথাগুলোকে ভেঙে বাস্তবতার এক নতুন দিগন্ত উন্মোচন করব। চলুন শুরু করা যাক মহাকালের পথে আমাদের এই সত্য অনুসন্ধানের দীর্ঘ যাত্রা। শরীর ও মনের অবিচ্ছেদ্য বন্ধন। শুরুতেই একটা প্রশ্ন, কেন শরীর ধ্বংস হওয়ার সাথে সাথে আমাদের ব্যক্তিত্বও চিরতরে হারিয়ে যায়? এতক্ষণ আমরা পরকাল নিয়ে আমাদের দীর্ঘদিনের বিশ্বাসের ভিত্তিটা আলগা করে এসেছি। এবার আমরা ঢুকব ল্যাবরেটরিতে, মানুষের মস্তিষ্কের গভীরে। পরকাল বা আত্মার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় সত্য কি? সত্যটা হলো শরীর মারা গেলেও আমাদের মন বা ব্যক্তিত্ব টিকে থাকতে হবে। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে মন আর শরীর আলাদা কিছু নয়, বরং মন হলো মস্তিষ্কেরই একটি কাজ। ব্যক্তিত্বের আয়না, ফিনিয়াস গেজ এর গল্প। বইটিতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। আপনি কি ফিনিয়াস গেজের নাম শুনেছেন? 19 শতকের একজন রেলকর্মী। এক দুর্ঘটনায় একটি লোহার রড তার মস্তিষ্কের সামনের অংশ ভেদ করে বেরিয়ে যায়। তিনি মারা যাননি, অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, দুর্ঘটনার আগের শান্ত ও নম্র ফিনিয়াস আর বেঁচে ফেরা ফিনিয়াস এক ব্যক্তি ছিলেন না। তিনি হয়ে উঠেছিলেন খিটখিটে, অসংলগ্ন এবং আক্রমণাত্মক। এখন প্রশ্ন হলো, যদি আত্মা বলে আলাদা কিছু থাকতো, তবে মস্তিষ্কের এক টুকরো মাংস নষ্ট হওয়ায় ওই ব্যক্তির চরিত্র কেন বদলে গেল? আত্মা তো অবিনশ্বর, তবে তার সুভদ্র আত্মাটি কি তবে মস্তিষ্কের সাথে সাথেই ক্ষতিগ্রস্ত হলো? উত্তরটি সহজ। আমাদের ব্যক্তিত্ব আসলে আমাদের মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশের জটিল রাসায়নিক বিক্রিয়া মাত্র।
যখন স্মৃতি মুছে যায়। বইটিতে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের কথা বলা হয়েছে। আমরা দেখি একজন মানুষ বেঁচে থাকতেই তার স্মৃতি, তার প্রিয়জনের নাম, এমনকি নিজের সত্তাটুকুও হারিয়ে ফেলেছেন। যদি পরকালে গিয়ে আমাদের আমি সত্তাটি টিকে থাকে, তবে সেই আমি কি অ্যালজাইমার্স হওয়ার আগের জন, নাকি স্মৃতিহীন পরের জন? বিজ্ঞান বলছে যখন মস্তিষ্কের কোষগুলো মরে যায়, তখন তার সাথে সাথেই আমাদের স্মৃতি আর চেতনাও বিলীন হয়ে যায়। আবেগ এবং ভাষা, বায়োলজিক্যাল সফটওয়্যার। অনেকে বলেন ভালোবাসা বা দুঃখ তো আধ্যাত্মিক ব্যাপার। লেখক এখানে প্রমাণ করে দেখিয়েছেন যে আমাদের প্রতিটি আবেগ, তা হোক ভয় বা প্রেম, মস্তিষ্কের লিম্বিক সিস্টেম এবং বিশেষ নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন বা অক্সিটোসিন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক একইভাবে আমাদের ভাষা ব্যবহারের ক্ষমতাও মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর নির্ভরশীল। কোনো কারণে মস্তিষ্কের ওই অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানুষ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। একবার ভাবুন, যে মন ল্যাঙ্গুয়েজ বা ভাষা ছাড়া চিন্তা করতে পারে না, সেই মন মস্তিষ্ক পচে যাওয়ার পরে পরকালে গিয়ে কিভাবে ভাব বিনিময় করবে? রেডিও বনাম হার্ডওয়্যার। পরকালবাদীরা প্রায় একটি যুক্তি দেন, মস্তিষ্ক হলো একটি রেডিওর মতো, আর আত্মা হলো সেই সিগন্যাল যা বাইরে থেকে আসে। রেডিও ভাঙলে সিগন্যাল নষ্ট হয় না। লেখকরা বলছেন এই উদাহরণটি ভুল। রেডিও নব ঘোরালে যদি মিউজিক পাল্টে যায়, তবে সেটা সিগন্যালের দোষ হতে পারে, কিন্তু রেডিওর ভেতরের তার ছিঁড়ে ফেললে বা যন্ত্রাংশ বদলে ফেললে যদি গানটির সুর বা কথা বদলে যায়, যেমনটা ফিনিয়াস গেজের ক্ষেত্রে হয়েছে, তবে বুঝতে হবে গানটি আসলে ওই যন্ত্রেরই সৃষ্টি। মন কোনো বাইরের সিগন্যাল নয়, বরং এটি মস্তিষ্কের একটি প্রোডাক্ট। আমি সত্তার মৃত্যু। এই অংশের শেষ কথাটি খুব সহজ কিন্তু কঠিন সত্য। আমাদের মন, আমাদের আবেগ, আমাদের বিচার বুদ্ধি, এই সবই 1.4 কেজি ওজনের ধূসর মাংসপিণ্ডের অর্থাৎ মস্তিষ্কের ওপর দাঁড়িয়ে আছে। বায়োলজিক্যাল লজিক অনুযায়ী যখন এই বায়োলজিক্যাল ইঞ্জিনটি থেমে যায়, অর্থাৎ ব্রেইন ডেড, তখন তার থেকে উৎপন্ন হওয়া মন নামক চেতনার প্রদীপটিও নিভে যেতে বাধ্য। তাহলে কি কোনোভাবেই আত্মা শরীরের মায়া ত্যাগ করে উড়ে যেতে পারে না? পদার্থবিজ্ঞান বা মেটাফিজিক্স কি এ বিষয়ে কোনো ফাঁক ফোকর রেখেছে? এখন আমরা সেই রহস্যের উত্তর খুঁজব। আমরা দেখব বিমূর্ত আত্মা কেন পদার্থবিজ্ঞানের সূত্রের সাথে সাংঘর্ষিক। আত্মার অস্তিত্ব কি পদার্থবিজ্ঞানে সম্ভব? এতক্ষণ আমরা জীববিজ্ঞানের লেন্স দিয়ে দেখেছি যে আমাদের মন কিভাবে মস্তিষ্কের ওপর নির্ভরশীল। এবার আমরা আরও এক ধাপ এগিয়ে গভীরে যাব। আমরা এমন এক জগতে ঢুকব যেখানে কাজ করে পদার্থবিজ্ঞানের অমোঘ নিয়ম। পরকালবাদীরা প্রায় বলেন আত্মা হলো এক বিমূর্ত বা আধ্যাত্মিক সত্তা যা শরীর ছাড়াই টিকে থাকে। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের জিজ্ঞেস করছে, একটি শরীরহীন আত্মা এই ভৌত জগতে কাজ করবে কিভাবে? শক্তির সংরক্ষণশীলতা নীতি। পদার্থবিজ্ঞানের অন্যতম প্রধান নিয়ম হল শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন, যদি আপনার আত্মা আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে চায়, তবে তাকে অবশ্যই মস্তিষ্কের নিউরনের ওপর কোনো না কোনো বল বা ফোর্স প্রয়োগ করতে হবে। কিন্তু আত্মা যদি অভৌত অর্থাৎ নন ফিজিক্যাল হয়, তবে সেই শক্তিটা আসবে কোত্থেকে? যদি বাইরে থেকে কোনো শক্তি এসে আমাদের নিউরনকে ধাক্কা দেয়, তবে পদার্থবিজ্ঞানের হিসেব আর মিলবে না। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ বেড়ে যাবে। আজ পর্যন্ত হাজার হাজার বৈজ্ঞানিক পরীক্ষায় এমন কোনো অজানা শক্তির সন্ধান পাওয়া যায়নি যা বাইরে থেকে এসে আমাদের শরীর পরিচালনা করে। ইন্দ্রিয়হীন দেখার অসম্ভব কল্পনা। লেখকরা একটি দারুণ লজিক্যাল প্রশ্ন তুলেছেন। আমরা বলি মৃত্যুর পর আত্মা সব দেখতে পায়, শুনতে পায়, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে দেখা মানে কি?
দেখা মানে হলো আলোর কণা বা ফোটন আমাদের চোখের রেটিনায় পড়ে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা। এখন যার চোখ নেই, যার লেন্স নেই, যার রেটিনা পচে মাটিতে মিশে গেছে, সেই আত্মা আলো দেখবে কিভাবে? যার কানের পর্দা নেই, সে বায়ুমণ্ডলের কম্পন বা শব্দ শুনবে কিভাবে? ইন্দ্রিয় ছাড়া অভিজ্ঞতা বা সেন্সেশন হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব। শরীর ছাড়া কোনো চেতনা আসলে একটি অন্ধ বা বধির অস্তিত্ব ছাড়া আর কিছুই হতে পারে না। আত্মা কি কোনো স্থানে থাকে? একটি দার্শনিক সমস্যার কথা বলা হয়েছে। আত্মা যদি শরীরহীন হয় তবে তার অবস্থান কোথায়? সে কি আপনার মাথার ভেতরে নাকি ঘরের কোণে? যদি তার কোনো জ্যামিতিক অবস্থান না থাকে তবে সে কিভাবে আপনার ওই নির্দিষ্ট শরীরের সাথেই যুক্ত থাকে? কোটি কোটি মানুষের ভিড়ে একটি নির্দিষ্ট আত্মা কিভাবে তার নির্দিষ্ট শরীরকে খুঁজে পায়? এর কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক সূত্র আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। অ্যাস্ট্রাল বডি বা ছায়া শরীর। অনেকে বলেন আমাদের একটি সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডি আছে, যা দেখতে হুবহু আমাদের মতো, কিন্তু তা সাধারণ চোখে দেখা যায় না। এই ধারণাকে সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। যদি এই শরীরের কোনো ওজন থাকে তবে তা যন্ত্রে ধরা পড়ত, আর যদি এর কোনো ওজন বা ভর না থাকে তবে তা নড়াচড়া করবে কিভাবে? এটি আসলে এক ধরনের সিউডো সায়েন্স বা সদ্যবিজ্ঞান, যা মানুষের কল্পনাকে উস্কে দেয় মাত্র। নতুন শরীরের সংকট। পুনর্জন্ম বা শরীরের ধারণা নিয়ে একটি চমৎকার লজিক্যাল সমস্যা দেখানো হয়েছে। ধরুন আপনার স্মৃতি একটি অন্য শরীরে ট্রান্সফার করা হলো। এখন যদি একই স্মৃতি দুটি আলাদা শরীরে কপি করা হয় তবে আসল আপনি কোনটি? এই যে আমি সত্তার বিভাজন, এটি প্রমাণ করে যে ব্যক্তিত্ব আসলে কোনো অবিনশ্বর একক নয়, বরং এটি তথ্যের একটি বিন্যাস মাত্র। আত্মা বা পরকালের ধারণা শুধু ধর্মীয় নয়, বরং তা পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলোর সাথেও সাংঘর্ষিক। একটি অভৌত সত্তা কিভাবে এই ভৌত জগতের সাথে মিথস্ক্রিয়া করবে, তার কোনো সদুত্তর মেটাফিজিক্স বা পরাবাস্তববিদ্যায় নেই। তাহলে কি স্বর্গ বা নরকের যে বিশাল বর্ণনা আমরা শুনে আসছি, সেগুলো কি কেবলই অবাস্তব ফ্যান্টাসি? কেন এই ধারণাগুলো ত্রুটিপূর্ণ? এখন আমরা প্রবেশ করছি এমন এক জায়গায় যেখানে আমরা স্বর্গ, নরক এবং কর্মফলের অসঙ্গতিগুলো নিয়ে কথা বলবো। স্বর্গ, নরক এবং পুনর্জন্মের অসঙ্গতি। এতক্ষণ আমরা বিজ্ঞান আর পদার্থবিজ্ঞানের কঠিন দেয়ালগুলো দেখেছি। এবার চলুন একটু গভীরে গিয়ে দেখি। যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কোনোভাবে পরকাল সম্ভব, যদি ধর্ম বা দর্শন আমাদের সামনে যে স্বর্গ, নরক বা পুনর্জন্মের নকশা তুলে ধরে, সেগুলো কি যৌক্তিকভাবে নিখুঁত? বইটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই মডেলগুলো নিজেদের ভেতরেই কতটা স্ববিরোধী। স্বর্গের একঘেয়েমি। অনন্তকাল কি আসলেই সুখের? একটি দারুণ প্রশ্ন তোলা হয়েছে। অনন্তকাল আসলে কতটা দীর্ঘ? আমরা স্বর্গের যে কল্পনা করি সেখানে কোনো দুঃখ নেই, অভাব নেই, জরা নেই। কিন্তু ভেবে দেখুন, মানুষের সুখের অনুভূতি আসে বৈচিত্র্য আর সংগ্রামের মধ্য দিয়ে। যদি আপনার সব ইচ্ছা মুহূর্তেই পূরণ হয়ে যায় এবং আপনাকে অনন্তকাল একইভাবে থাকতে হয়, তবে সেই জীবন কি শেষ পর্যন্ত একটি সোনার খাঁচা বা চরম একঘেয়েমির যন্ত্রণায় রূপ নেবে না? যেখানে বিবর্তন বা ব্যক্তিগত উন্নতির কোনো জায়গা নেই, সেই স্বর্গ কি আসলে চেতনার জন্য একটি স্থাবর কারাগার নয়? নরকের নৈতিক সংকট। সসীম অপরাধে অসীম শাস্তি। লেখকরা নরকের ধারণাকে নৈতিকতার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। একজন মানুষ পৃথিবীতে বড় জোর 70 থেকে 80 বছর বাঁচে। এই সসীম সময়ে সে যাই অপরাধ করুক না কেন, তার জন্য অনন্তকাল বা চিরস্থায়ী জ্বলন্ত নরকের শাস্তি কি কোনো ন্যায় বিচারের সংজ্ঞায় পড়ে? এখানে একটি দার্শনিক আলোচনা আছে, ফ্রি উইল বা দার্শনিক ইচ্ছা। যদি স্রষ্টা সর্বজ্ঞ হন এবং তিনি আগে থেকেই জানেন
যে আপনি ভুল করবেন, তবে সেই ভুলের জন্য আপনাকে অনন্তকাল আগুনে পোড়ানো কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? লেখকেরা এখানে দেখিয়েছেন যে নরকের ধারণাটি আসলে কোনো ন্যায় বিচার নয়, বরং মানুষকে ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার একটি প্রাচীন মনস্তাত্ত্বিক হাতিয়ার মাত্র। পুনর্জন্ম ও কর্মফলের গাণিতিক ভুল। দক্ষিণ এশীয় দর্শনে কর্মফল ও পুনর্জন্ম নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে প্রধান সমস্যাটি হল জনসংখ্যা। যদি আত্মা নির্দিষ্ট থাকে এবং তা এক শরীর থেকে অন্য শরীরে যায়, তবে পৃথিবীর জনসংখ্যা কয়েক কোটি থেকে 800 কোটিতে পৌঁছালো কীভাবে? 12টি আত্মাগুলো আসছে কোত্থেকে? আরেকটি বড় প্রশ্ন হল স্মৃতি। যদি আপনার আগের জন্মের অপরাধের জন্য এই জন্মে শাস্তি পান, কিন্তু আপনার সেই অপরাধের কথাই মনে নেই, তবে সেই শাস্তির সার্থকতা কী? যে শিক্ষা থেকে মানুষ কিছুই শিখতে পারে না, সেই কর্মফল কি কেবলই একটি ট্র্যাজেডি নয়? এছাড়া কর্মফলের দোহাই দিয়ে সমাজে বিদ্যমান দারিদ্র্য বা বৈষম্যকে বৈধতা দেওয়ার যে প্রবণতা, তাকেও লেখকরা কঠোরভাবে সমালোচনা করেছেন। কবরের কঠিন বাস্তবতা। মৃতদেহ পচে যাওয়ার ভৌত প্রক্রিয়ার সাথে আধ্যাত্মিক দাবির তুলনা করা হয়েছে। মৃতদেহ যখন মাটির সাথে মিশে যায়, তখন তার কোনো কোষ বা ডিএনএ অবশিষ্ট থাকে না, যা দিয়ে পুনরুত্থান বা শারীরিক পরকাল সম্ভব। পরকালের এই মডেলগুলো মানুষের আদিম ভয় দূর করতে এবং সমাজকে শৃঙ্খলায় রাখতে চমৎকার গল্প হতে পারে, কিন্তু যুক্তির কষ্টি পাথরে এগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্বর্গ বা নরক আসলে মানুষেরই অতৃপ্ত বাসনা আর তীব্র ক্রোধের প্রতিফলন। কিন্তু হয়তো অনেকে বলবেন, আমি তো নিজে অলৌকিক কিছু দেখেছি, বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষেরা যে আলোর কথা বলে তার ব্যাখ্যা কী? বিজ্ঞান কিন্তু এই অলৌকিক অভিজ্ঞতারও জবাব দিয়েছে। এরপর আমরা আলোচনা করব নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বৈজ্ঞানিক রহস্য নিয়ে। অলৌকিক অভিজ্ঞতার ব্যবচ্ছেদ। আমরা এখন আলোচনার এমন এক পর্যায়ে পৌঁছেছি যা আমাদের অনেকের মধ্যেই দ্বিধা তৈরি করতে পারে। আপনি হয়তো বলবেন, যুক্তিতর্ক তো বুঝলাম, কিন্তু সেই সব মানুষের কি হবে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অলৌকিক অভিজ্ঞতার কথা বলেন? যারা বলেন তারা সুড়ঙ্গের শেষে আলো দেখেছেন বা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদেরই নিচে পড়ে থাকতে দেখেছেন। বইটি এই তথাকথিত অলৌকিক ঘটনার ব্যবচ্ছেদ করেছে নিউরোসায়েন্স এবং সাইকোলজির ধারালো ছুরি দিয়ে। সুড়ঙ্গের শেষে আলো। লেখকরা ব্যাখ্যা করেছেন, মানুষ যখন মৃত্যুর খুব কাছাকাছি চলে যায়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের তীব্র অভাব দেখা দেয়, যাকে বিজ্ঞানে বলা হয় হাইপোক্সিয়া। এই অবস্থায় মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স বা দেখার অংশটি অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়ে। ফলে আমাদের মনে হয় আমরা অন্ধকার সুড়ঙ্গের শেষে একটি উজ্জ্বল আলো দেখছি। এটি কোনো স্বর্গের দরজা নয়, বরং অক্সিজেনের অভাবে ধুঁকতে থাকা মস্তিষ্কের একটি শেষ বায়োলজিক্যাল এরর বা ত্রুটি মাত্র। পাশাপাশি চরম সংকটের মুহূর্তে মস্তিষ্ক এন্ডোরফিন এবং ডিএমটি এর মতো রাসায়নিক নিঃসরণ করে, যা মানুষকে এক ধরনের অলৌকিক প্রশান্তি বা হ্যালোসিনেশনের জগতে নিয়ে যায়। শরীরের বাইরে ভ্রমণ। অনেকেই দাবি করেন তারা সিলিংয়ের ওপর থেকে নিজের শরীরকে দেখতে পান। বইটিতে এর চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ আছে যার নাম টেম্পোরোপ্যারাটাল জাংশন। এটি আমাদের শরীরের এবং বাইরের জগতের সীমা নির্ধারণ করে। ল্যাবে পরীক্ষায় দেখা গেছে এই অংশে সামান্য বৈদ্যুতিক উদ্দীপনা দিলে সুস্থ মানুষও অনুভব করেন যে তিনি তার শরীর থেকে বেরিয়ে গেছেন। অর্থাৎ এটি আত্মার বিচরণ নয়, বরং মস্তিষ্কের একটি পজিশনাল মিস্টেক। পুনর্জন্মের কি কোনো প্রমাণ আছে? বিখ্যাত গবেষক ইয়ান স্টিভেনসনের পুনর্জন্ম সংক্রান্ত গবেষণার কঠোর আলোচনা করা হয়েছে।
স্টিভেনসন দাবি করেছিলেন যে শিশুরা তাদের আগের জন্মের কথা মনে রাখতে পারে, কিন্তু লেখকরা দেখিয়েছেন এই গবেষণার পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জিজ্ঞাসাবাদের সময় শিশুদের মনে তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা সেই নির্দিষ্ট সংস্কৃতিতে, যেমন ভারত বা মায়ানমারে, পুনর্জন্মের ধারণা আগে থেকেই খুব প্রবল ছিল। কোনো বিজ্ঞানসম্মত ল্যাবরেটরিতে আজ পর্যন্ত একটিও পুনর্জন্মের ঘটনা প্রমাণিত হয়নি। মৃত আত্মার সাথে যোগাযোগ, মিডিয়াম ও সাইকি। তথাকথিত মিডিয়াম বা যারা মৃত আত্মার সাথে কথা বলেন তাদের পর্দাফাঁস করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে কোল্ড রিডিং নামক একটি মনস্তাত্ত্বিক কৌশলের কথা। এই মিডিয়ামরা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক এবং সাধারণ কিছু প্রশ্নের মাধ্যমে এমন সব তথ্য বের করে আনেন যা দেখে সাধারণ মানুষের মনে হয় তারা অলৌকিক কিছু জানেন। এটি প্রেতাত্মার কারসাজি নয়, বরং নিখাত মনস্তাত্ত্বিক চালাকি, শোকে আচ্ছন্ন মনের বিভ্রম। যখন আমরা প্রিয়জনকে হারাই, আমাদের মস্তিষ্ক সেই শোক সইতে পারে না। তীব্র আকাঙ্ক্ষা থেকে অনেক সময় আমরা প্রিয়জনের কণ্ঠ শুনি বা ছায়া দেখি। মনোবিজ্ঞান বলছে এটি গ্রিফ হ্যালোসিনেশন, যা আমাদের মস্তিষ্ক আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি করে। অর্থাৎ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স কোনো অলৌকিক ঘটনা নয়, এটি মানুষেরই মস্তিষ্কের একটি ভ্রম মাত্র। পরকালের তথাকথিত সব প্রমাণই আসলে মানুষের মস্তিষ্কের ভেতরের ঘটনা, বাইরের কোনো বাস্তবতা নয়। আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত জাদুকর, যা চরম সংকটের সময় আমাদের চমৎকার সব গল্প শোনায়। তাহলে আমাদের যাত্রা কি এখানেই শেষ? না, এখন আমরা নিজেদের প্রশ্ন করব, পরকাল না থাকলে আমাদের জীবনের সার্থকতা কী? মৃত্যুর পর আসলে কি ঘটে? সত্যের মুখোমুখি। এখন আমরা এই গভীর এবং বুদ্ধিবৃত্তিক যাত্রার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। বইটির শেষ অধ্যায়ে লেখকরা একটি চূড়ান্ত এবং সরাসরি প্রশ্ন করেছেন, মৃত্যুর পর কি সত্যিই কোনো জীবন আছে? পুরো বই জুড়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান আর দর্শনের যে অকথ্য প্রমাণগুলোর ভেতর দিয়ে আমরা হেঁটে এসেছি, তার উপসংহার মাত্র একটি শব্দের, না। মৃত্যুর ওপারে কোনো অনন্ত জীবন নেই, কোনো স্বর্গ নেই, কোনো জ্বলন্ত নরকও নেই, আর নেই কোনো পুনর্জন্মের চক্র। যখন আমাদের মস্তিষ্কের শেষ স্পন্দনটুকু থেমে যায়, যখন নিউরনগুলোর মাঝে বিদ্যুতের প্রবাহ নিভে যায়, ঠিক তখন আমাদের চেতনা, আমাদের যাবতীয় স্মৃতি আর আমাদের এই অতি পরিচিত আমি সত্তাটি চিরতরে বিলীন হয়ে যায়। এটি কোনো ট্র্যাজেডি নয়, এটি নিছকই প্রকৃতির এক অমোঘ নিয়ম। অস্তিত্বহীনতার ভয়, মার্ক টোয়েনের সেই অমোঘ সত্য। অনেকেই প্রশ্ন করেন, মৃত্যুর পর যদি কিছুই না থাকে, তবে সেই অনন্ত শূন্যতা বা অস্তিত্বহীনতার কথা ভেবে কি ভয় লাগে না? ভাবুন তো, 1857 সালের আগে আপনি কোথায় ছিলেন? কোটি কোটি বছর ধরে এই মহাবিশ্ব ছিল, কিন্তু আপনার কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্ব না থাকার কারণে কি আপনার কোনো কষ্ট বা যন্ত্রণা হয়েছিল? হয়নি। মৃত্যুও ঠিক একই রকম। জন্মের আগের সেই কোটি বছরের গভীর এবং শান্ত ঘুমের নামই হলো মৃত্যু, যেখানে কোনো স্বপ্ন নেই, কোনো ভয় নেই, কোনো বিচারকের কাঠগড়া নেই। তাহলে কি জীবনের কোনো মূল্য নেই? পরকালবাদীরা প্রায় একটি যুক্তি দেখান, যদি পরকাল না থাকে, কোনো পুরস্কার বা শাস্তির ব্যবস্থা না থাকে, তবে মানুষ তো পৃথিবীতে যা খুশি তাই করবে, জীবনের তো কোনো মূল্যই থাকবে না। কিন্তু মাইকেল মার্টিন এবং কিথ অগাস্টিন তাদের এই বইয়ের উপসংহারে এক চমৎকার মানবতাবাদী দর্শন তুলে ধরেছেন। তারা বলেছেন, ঠিক এর উল্টোটাই আসলে সত্য। যে কোনো জিনিসের মূল্য নির্ভর করে তার সীমাবদ্ধতার উপর। একটি প্লাস্টিকের ফুল অনেক বছর টিকে থাকে বলে তার কোনো কদর নেই, কিন্তু একটি আসল ফুল মাত্র কয়েকদিন বাঁচে বলেই তা এত সুন্দর, এত মূল্যবান। ঠিক তেমনি
আমাদের এই জীবন অনন্ত নয় বলেই এটি এত অমূল্য। আমাদের একমাত্র সুযোগ। পরকালের কোনো অস্তিত্ব নেই, এই ধ্রুব সত্যটি যখন আমরা মেনে নিই তখন আমাদের সামনে এক নতুন উপলব্ধির দরজা খুলে যায়। আমরা বুঝতে পারি ভালোবাসার জন্য, ভুল শুধরে নেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের হাতে অনন্তকাল সময় নেই। এই জীবনটাই আমাদের প্রথম এবং শেষ সুযোগ। স্বর্গের লোভে বা নরকের আগুনে পোড়ার ভয়ে নয়, বরং একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি গভীর সহানুভূতি থেকেই আমাদের ভালো কাজ করতে হবে। আমাদের এই ছোট্ট পৃথিবীতে আমরাই একে অপরের আশ্রয়। মৃত্যুর পর আমাদের শরীর মিশে যাবে এই পৃথিবীর মাটিতে, আর আমাদের কর্ম এবং স্মৃতি বেঁচে থাকবে আমাদের প্রিয়জনদের মাঝে। এটাই আমাদের একমাত্র এবং সবচেয়ে সুন্দর পরকাল। আমরা এই মহাবিশ্বের একটি অংশ। কোটি কোটি বছর ধরে মৃত নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি হয়েছে আমাদের শরীর, আর সেই শরীর থেকে তৈরি হওয়া মস্তিষ্ক আজ মহাবিশ্বকেই বোঝার চেষ্টা করছে। আমরা মহাবিশ্বের সেই চোখ যা দিয়ে সে নিজেকে দেখে। দ্য মিথ অফ অ্যান আফটার লাইফ বইটি আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে ঠিকই, কিন্তু একই সাথে আমাদের শিখিয়েছে এই ক্ষণস্থায়ী জীবনকে কিভাবে আরও গভীরভাবে ভালোবাসতে হয়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের কেমন লাগলো? এই বৈজ্ঞানিক যুক্তি এবং যৌক্তিক বিশ্লেষণগুলো কি আপনার চিন্তার জগতে নতুন কোনো দোলা দিয়েছে? আপনার যে কোনো মতামত, যুক্তি বা ভিন্ন মত জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।